ফেলের পরে অনেকদিন এত টাকা একসাথে দেখি না। অবশ্যই কমিশন আইনি যথাযথ ব্যবস্থা নেবে। আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায় না, বড় ছোট বলে কিছু নেই, দুর্নীতি দুর্নীতি। আমি নিশ্চয়ই বেনজির সাহেবের মতো বলতে চাই না যে আমি নির্দোষ। বাংলাদেশ কত নিচে নামছে যে শুধু সত্য কথা বলি, এই কারণে মানুষ আমার ভালোবাসে, আর কিছু করতে করি না। বাংলাদেশ যে এত নিচে নামছে, আপনি বলছেন এত নিচে নামছে সত্য বলেন বলে, তাহলে বিএনপি কে গালান কেন? বিএনপিও তো বলে বাংলাদেশ নিচে নামছে, ওরা সরকারের বিরুদ্ধে অভিযোগ করে। পুলিশের কর্মকর্তা আইজিপি বেনজির আহমেদ, তার যে এই অপরাধের বিরুদ্ধে সোচ্চার হয়েছে দুদক। তো দুদকের কাছে লিগ্যাল নোটিশ পাঠানোর পরে দুদক এখন নড়ে চড়ে বসেছে এবং এই বিষয়ে তার বাসা থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করেছে এবং অনেক টাকা সংগ্রহ করেছে। তো টাকা পেয়েছে দুদক। এখন এই বিরুদ্ধে ব্যবস্থা নিবে এবং তার যে আরো সম্পদ আছে বা আরো টাকা পয়সা অর্থ যেখানে যেখানে আছে সেখানে দুদক হাত দিবে, হাত দিয়ে এর নাড়ি ভুড়ি বের করে নিয়ে আসবে, এটা আমরা আশা করি। তো এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন দুদকের একজন কর্মকর্তা। সেই ভিডিও আপনাদের সরাসরি দেখাবো। পাশাপাশি ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই, যিনি এমপি সাহেব, তিনিও বেশ কিছু কথা বলেছেন এই বেনজির আহমেদকে নিয়ে। তো বেনজির আহমেদকে নিয়ে তিনি কি কথা বললেন সেই কথাগুলো আপনাদের শোনাবো, শুনলে আপনারা বুঝতে পারবেন। এবং ব্যারিস্টার সুমন ভাই তিনি বলেছেন যে এই বেনজির যদি আর কিছুদিন ক্ষমতায় থাকতো তাহলে তিনি এত পরিমাণের সম্পদ বা এত পরিমাণের জায়গা ক্রয় করতেন বা কিনতেন, তার জায়গার উপর থেকে আমাদের যেতে হতো। এরকম একটা পরিস্থিতি, রাস্তা আর থাকতো না, তার জায়গা সব জায়গায় ছড়িয়ে যেত, এরকম পরিস্থিতি তিনি এই মন্তব্য করেছেন। তো বেশি কথা বলবো না, আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন যাতে আরো দর্শকরা দেখতে পারে। তো চলুন ভিডিও দেখে আসি। তিনি এত টাকা একসাথে দেখি না। আমাদের ইন্সপেক্টর আসসালাম খবর হ্যাঁ ভাই এই তো কলমটা না আমাদের সাংবাদিকের সই নাও দেওয়া খালি পুলিশের সহযোগিতায় আমরা আজকে এই উদ্ধার অভিযান পরিচালনা করেছি এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতে আমরা এই বাসায় তল্লাশি করে ওই কর্নারের উপর থেকে দুটা ব্যাগের ভিতরে 3টা প্যাকেটে 92 লক্ষ টাকা উদ্ধার করি। এখানে আপনি কি আমারটা তো আমি বলতে চাই না, মানুষ বলবে আমি নিশ্চয়ই বেনজির সাহেবের মতো বলতে চাই না যে আমি নির্দোষ। আমি চাই যে মানুষই ভালো করে শোনেন। আপনি যতই দুদক বলেন, যতই পুলিশ বলেন, মানুষের বিবেকে সব কিছু লেখা আছে, ধরা পড়ে। আর একটা সমস্যা কি জানেন, যারা অনেক টাকা বানায় তারা একটা পর্যায়ে অন্যায় করতে করতে তারা এটা ন্যায় মনে করে, আর যখন সে বুঝতে পারে এটা অন্যায় তখন তার জীবনে অনেক দেরি হয়ে যায়। আপনার এত সাহসের উৎস কি সততা? আবার না, সাহসের উচ্চ সততা না, সাহসের উচ্চ আমার কেন জানি মনে হয়, আমার বাড়ি তো হবিগঞ্জে, সিলেট হবিগঞ্জে, আমার কেন জানি মনে হয়, আমি জানি না, যে 360 জন আউলিয়ার কারো না কারো রক্তের উত্তরাধিকার হয়তো আমার শরীরে আছে। কারণ শাহজালাল আসছিলেন এখানে, তো শাহজালাল 360 জন আউলিয়া আসছিলেন। কিন্তু আমার কেন জানি আরেকটা জিনিসও মনে হয় যে বাংলাদেশের ভালো করতে চাইলে আপনি হয় মরবেন নাইলে বেজ্জত হবেন। আপনি কোনটা? আমার মনে হয় কোন একটা আমার হওয়ার সময় কাছাকাছি। আপনি বেজ্জত হতে চান নাকি মরতে চান ভালোর জন্য? এটা তো আমার নসিবে লেখা থাকে। আপনি চান কোনটা? আমি আসলে যে কোনো কিছুর জন্য রাজি প্রস্তুত আছি, কিন্তু ভালো ঠিক করা থেকে পিছাবেন না, এটা তো আমার স্বাভাবিক প্রক্রিয়া। ওকে। ধরেন আরেকটা বিষয় কি জানেন, আমি কিন্তু বন্দুক নিয়ে ঘুরি না, এত সাহস না, বা আমি 16 তলাতে কিন্তু লাভ দেই না, কত সাহসী আমার না। বাংলাদেশ কত নিচে নামছে যে শুধু সত্য কথা বলি, এই কারণে মানুষ আমার ভালোবাসে, আর কিচ্ছু করতে করি না। বাংলাদেশ যে এত নিচে নামছে, আপনি বলছেন এত নিচে নামছে সত্য বলেন বলে, তাহলে বিএনপি কে গালান কেন? বিএনপিও তো বলে বাংলাদেশ নিচে নামছে, ওরা সরকারের বিরুদ্ধে অভিযোগ করে। প্রশ্ন হচ্ছে গিয়ে যে বিএনপি অন্য জায়গায় নিচে নামছে যে এগুলা নিয়ে কথা বলে না, সরকার শুধু নিচে নামছে আর এরাই সরকারে যেতে চায়। প্রশ্নটা হচ্ছে গিয়ে কি, আপনি বারবার বললাম না যে আপনার হাত, নিজের হাত পরিষ্কার না থাকলে আরেকজনের মুখে ময়লা, এটা বলার অধিকার আপনার জন্মায় না, এবং এই বলাটা অন্য দিয়ে রিকগনাইজ হয় না। বারবার আমি বলছি যে বিএনপি যদি পাবলিক যে কষ্ট পাচ্ছে বা যেসব জায়গায় পাবলিকের ফাংশন আছে এগুলাতে যদি অ্যাটাচ করতো বেশি, তাহলে হয়তো বহু দূরে এগিয়ে যেত। আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ যদি কখনো খারাপ কিছু করে, কেন আন্দোলনটা এইভাবে হয়? বুঝলাম, কিন্তু আমার কথা যেতে হবে, আপনাকে যেতে হবে, কিন্তু সবচেয়ে বেনজির সাহেবের ইস্যু আপনাকে ভোগাবে না আগাবে?
শুনেন, আমি কিন্তু জানতাম না যে নির্বাচনে আমি জিতে যাব। আমার কাছে মনে হয়েছে যে আমি একটা নির্বাচন করা দরকার, মানুষের জন্য কাজ করছি, করব। কিন্তু এই নির্বাচন যে আমাকে এত সম্মানিত করবে আমি জানতাম না। আমি কিন্তু জানতাম না যে একটা ফ্ল্যাট ঢাকায় না হইলেও কোনো না কোনো ভাবে আল্লাহ একটা সংসদে আপনাকে একটা বিলে বাড়ি করে দিবেন। দেন আমার কিন্তু ভাড়া বাসাতে থাকি, কখনো বলছি কোনো ফ্ল্যাট কিনবো না। হয়তো আমি বলছি এমপি থাকাকালীন সময় আমি কোনো সম্পদ করবো না। দেন না করার পরও কি হলো, আমি একজন সংসদ সদস্য হিসাবে একটা বাড়ি পাইছি, বাসা পাইছি যেখানে আমি থাকি। এর মানে কি জানেন, আপনি দুনিয়া ছেড়ে দেন, দেখবেন দুনিয়া আপনাকে দিয়ে দিবে। আর কি Thank চাই? you. যে দুনিয়া ছেড়ে দেন, মানে দুনিয়া ছেড়ে যায় না, আমার- লোক ছেড়ে যান। আর এই বাকে বুকে আমি আর আপনি মামলা খাবো না। জেলখানায় পাশাপাশি থাকবো। ভাই থ্যাংক ইউ। অবশ্যই কমিশন আইনি যথাযথ ব্যবস্থা নেবে। আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায়। না, বড় ছোট কোনো কিছু নেই, দুর্নীতি। সাবেক আইজিপি বেনজির আহমেদ, উনার সম্পদের একটা ফিরিস্তি কালের কণ্ঠে দেয়। তো উনার সম্পদের ফিরিস্তি এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না। তারপর দেখলাম যে 800 বিঘা 600 বিঘা প্রায় 1400 বিঘা তো আছে গোপালগঞ্জের এদিকেই। তো আমার কাছে মনে হয়েছে যে এইসব অভিযোগ, তো এটা তো আর মনে অস্বীকার উনি করেন নাই যে এই জমিগুলো আছে। তো আমার এলাকায় আমি বলে আসছিলাম যে কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আসে। আর উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে। আর একটা বিষয় কি, যে একজন আইজিপি মহোদয় উনার যদি এত সম্পদ হয়, পরে বৈধ অবৈধের প্রশ্ন। উনার 34 বছরের লাইফে উনার বেতন সহ হওয়ার কথা 1,74,00,000, প্রায় 1.25 কোটি। কিন্তু 1.25 কোটি তো উনার বেতন টেতন মিলে আর উনার মেয়ে আর বউ মিলে মাশাল্লাহ প্রায় কয়েকশো কোটি। তো এত টাকা যদি উনার থাকে কেউ কোনো কথা বলে না। মানে একটা ইনকোয়ারি যে করবো, আমি কিন্তু বলছি না যে উনি এখনই দুর্নীতিবাজ। আরে ভাই, এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ? আপনি দেখবেন যে 31 তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না। সবাই মনে হয় যে একটা ভয় পায়, ভয় মারা যাবে, নাইলে তারে মামলা দিবে, তারে এই করবে সেই করবে। মানে কি? আর দুদক আল্লাহ মাহবুব জানে, নিজে স্টার্ট তো নিতেই পারে না, ধাক্কায় স্টার্ট হয় না। দুদক কি এটা? বিগত 31 মার্চ 2024 তারিখ সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি প্রতিবেদন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তীতে 1 এপ্রিল ও 2 এপ্রিল 2024 তারিখে আরও কিছু ইলেকট্রনিক মিডিয়ায় একই প্রকৃতির অভিযোগ প্রকাশিত হয়। এই সকল অভিযোগসমূহের বিষয়ে দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এর 3 নম্বর বিধির আওতায় কার্যক্রম শুরু করা হয়। দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 15 নম্বর ধারার বিধান মতে বর্ণিত অভিযোগসমূহ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই 2 জন মাননীয় কমিশনার দেশের বাইরে অবস্থান করেন এবং ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটি থাকায় সকল কমিশনারের উপস্থিতিতে কমিশনারের পরবর্তী প্রথম যেই সভাটি হয় সেটি হচ্ছে 18 এপ্রিল 2024 তারিখে। উক্ত সভায় সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা জানেন, এটি আসলে পত্রিকায় এবং ইলেকট্রনিক মিডিয়ায় যেভাবে প্রচারিত হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন সেই সকল তথ্যাদি সঠিক হয়েছে কিনা এবং আমাদের দুর্নীতি দমন কমিশনের পারভিতে পড়ে যে এই ধরনের কার্যক্রমের অনুসন্ধান চালানো। সেই জন্য ঈদ উল ফিতরের পরপরই প্রথম সভাটি যখন আমাদের কমিশন সভা 18 এপ্রিল অনুষ্ঠিত হয় এবং উক্ত সভায় এই সকল তথ্যাদির বিবেচনায় নিয়ে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া যে সকল তথ্যাদি প্রকাশিত হয়েছে সেগুলি বিবেচনায় নিয়ে আমাদের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করার জন্য কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমাদের কমিশন সভায় 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটিকে তদারকি করার জন্য একজন তদারকি কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এই অনুসন্ধান কার্যক্রম চলাকালীনই আসলে অনুসন্ধানের ধারাবাহিকতা যা যা প্রয়োজন সকল কিছু বিধি মোতাবেক সংগ্রহ করা হবে। অনেকেই যেটা বলছেন, কেউ বলছেন যে দুদকের এই ধরনের কার্যক্রম আইওয়াশ কিনা অনুসন্ধান করে তাকে ক্লিন সার্টিফিকেট দেওয়ার একটা হতেও পারে, কিন্তু এই ধরনের কথা কখনোই সত্য না। দুর্নীতি দমন কমিশন যে মোটো নিয়ে কাজ করে সেটি টোটালটাই আপনার বলবৎ থাকবে। ইতিপূর্বে কিন্তু 2014 সালে তার বিরুদ্ধে একটা ইনকোয়ারি চলেছে
এবং সেই ইনকোয়ারিটা নথিভুক্ত হয়েছে এবং সেটা হিউজ অঙ্কের তার কেনাকাটার বিষয়ে ফাইলটা ছিল। আপনি যেটা বলছেন যে এই ধরনের কোনো নথি নেই, আমরা দেখেছি তার বিরুদ্ধে ইতিপূর্বে নথিভুক্ত হয়েছে অলরেডি, আপনারা সেটা রিভাইভ করতে পারতেন। শুনুন, এই বিষয়টি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় যে সকল তথ্য প্রকাশিত হয়েছে তার ভিত্তিতেই এখন এই কার্যক্রম চলবে। আমরা দেখলাম যে জাহাঙ্গীর সাহেবের বিরুদ্ধে যখন ব্যারিস্টার সুমন এসে অভিযোগ দিলেন গণমাধ্যমে প্রচারিত হলে তার পরের দিন এসে আপনারা বিষয়টা বললেন যে অনুসন্ধানের সিদ্ধান্ত আসলে হয়েছে। চাপে পড়ে কি দুদক এই ধরনের বিষয় জি না, কখনোই না। আমি কয়েকবারই মেনশন করেছি, আমাদের 18 তারিখে যে সভাটি অনুষ্ঠিত হয়েছে কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অনুসন্ধান হচ্ছে 45 ডেজ। এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন, তো আপনাদের কাছে কেমন লেগেছে এবং দুদকের কর্মকর্তা যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যগুলো আপনারা শুনলেন। আর এবং দুদক যে এই সাবেক আইজিপি বেনজির আহমেদের এই দুর্নীতিগুলো বের করে আনতেছে এবং তার বাসায় যে অভিযান পরিচালনা করেছে দুদকের কর্মকর্তারা, পাশাপাশি ব্যারিস্টার সুমন যে মন্তব্য করেছেন, এইগুলো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শুনেছেন এবং দেখেছেন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং এই ধরনের আলোচিত সমালোচিত রাজনৈতিক বিশ্লেষণমূলক এবং আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা ভিডিও। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।